দেখো বড় প্রশ্ন তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকে প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত 12টি অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের একে একে করে দেখো তোমাদের এমসিকিউ দিয়েছি, এসিকিউ দিয়েছি, অন্যদিকে রয়েছে তোমাদের ব্রড কোয়েশ্চেন দিয়েছি, টোটাল আমি কভার করে দিয়েছি। তো তথাপি দেখো এখন থেকে এই মুহূর্ত তোমাদের মোবাইলে যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের অবশ্যই প্রথম অধ্যায়ের 2 নম্বরের 3 নম্বরের এবং 4 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে অর্থাৎ বড় প্রশ্ন রয়েছে সেগুলো আমি উত্তর সহ তোমাদের সম্মুখে উপস্থাপন করব। এরপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এইভাবে ধাপে ধাপে তোমাদের দিয়ে যাব। অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে মোবাইল স্ক্রিনশট দিয়ে তোমরা পড়তে পারো কিংবা লিখে নিতে পারো। আর অবশ্যই তোমরা দেখো তোমরা যদি পুরো ফুললি তোমরা সাজেশন চাও উত্তর সহ প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন উত্তর সহ চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 7890404016 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে। দেখো 789040 তারপরে 4016 এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ফুললি তোমরা পিডিএফ পেয়ে যাবে ভূগোলের উত্তর সহ এবং সাজেশন 2025 এর বড় প্রশ্ন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বরে যতগুলো কোশ্চেন রয়েছে টোটাল তোমরা উত্তর পেয়ে যাবে পিডিএফ এর মাধ্যমে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি ধাপে ধাপে আজকে প্রথম পার্ট 1 বড় প্রশ্ন সাজেশন উত্তর। চলো আজকের উত্তর হবে দেখো 2 নম্বরে 3 নম্বরে এবং 4 নম্বরে। 5 নম্বরে একটি কোশ্চেন ছিল সেটি কিন্তু আমি দিয়েছি, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেটি কিন্তু দিয়েছি উত্তর সহ। দেখো আজকে আমি তোমাদের প্রথমেই বলবো গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য নিরূপণ করো। করো। দেখো তোমরা কিন্তু দেখো পার্থক্য লেখার আগে কিন্তু মাঝখানে একটি দাগ দিয়ে করবে। একদিকে তোমরা করবে অ্যাকুইফার আর অ্যাকুইক্লুইড, অন্যদিকে তোমরা বাদিকে কিন্তু বিষয় লিখতে পারো, বিষয় বা ভিত্তি এই কথাই লিখতে পারো। তো চলো দেখে নাও যাক পার্থক্যের মধ্যে প্রথমে রয়েছে দেখি অ্যাকুইফার। দেখে নাও উত্তর অ্যাকুইফার কি আছে দেখো অপ্রবেশ্য। আমি অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের মধ্যে অ্যাকুইক্লুড কাকে বলে আমি একটু বলে দিচ্ছি, তাহলে পার্থক্য তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমেই রয়েছে যে অ্যাকুইফার। দেখো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে প্রবেশ্য শিলা থাকে সেই প্রবেশ্য শিলার মধ্য দিয়ে যখন জল প্রবেশ করে তখন সেই প্রবেশ্য শিলাস্তরকে বলা হয় কি অ্যাকুইফার। ওকে, যেই স্তরে জল এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারে, পাঠাতে পারে, সঞ্চারিত করতে পারে সেই স্তরকে অ্যাকুইফার বলে। আর অ্যাকুইক্লুইড শিলার যে স্তরে জল ধরে রাখতে সক্ষম হলেও যে শিলাস্তরের মধ্য দিয়ে জল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে না, পরিবহন করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, সেই স্তরকে বা তখন তাকে বলা হয় কি অ্যাকুইক্লুইড। ঠিক আছে, তো দেখে নাও প্রথমে রয়েছে অ্যাকুইফার। অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে প্রবেশ্য শিলা অবস্থান করে বা যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় তাকে অ্যাকুইফার বলে। আর অ্যাকুইক্লুইড, দেখো অ্যাকুইক্লুইড জল ধারণে কিন্তু অক্ষম। দেখো জল ধারণে কিন্তু এখানে সক্ষম, এটা সক্ষমও বলা যায়। ঠিক আছে, অ্যাকুইক্লুইডের জল ধারণের সক্ষম যে শিলা যথেষ্ট পরিমাণে জল পরিবহন করতে পারে না তাকে কিন্তু অ্যাকুইক্লুইড বলে। দেখো কিছু কিছু শিলা আছে জল ধরে রাখতে পারে, ঠিক আছে, জল ক্যাপচার করতে পারে, কিন্তু জল এক জায়গা থেকে যে আরেক জায়গায় পাঠাবে সেরকম পাঠানোর মতো ক্ষমতা নেই। ছিদ্রগুলো এতটাই সূক্ষ্ম যে জল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে না। জল ধরে রাখতে সক্ষম হলেও কিন্তু সেই শিলাস্তরের মধ্যে দিয়ে জল কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে পারে না, তাকে কিন্তু অ্যাকুইক্লুইড বলে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা রয়েছে, দেখো এটা রয়েছে অপ্রবেশ্য শিলা। দেখো এটি রয়েছে অপ্রবেশ্য শিলা, এটি রয়েছে প্রবেশ্য শিলা। ঠিক আছে, দেখো এই প্রবেশ্য শিলার মধ্যে দিয়ে কিন্তু জল পরিবহন করতে পারে, তাই এই প্রবেশ্য শিলাস্তরকে কিন্তু বলা হয় অ্যাকুইফার। আর যে শিলাস্তর, ধরো এটি এমন একটি শিলাস্তর রয়েছে, দেখো এমন একটি শিলাস্তর রয়েছে যেটির জল ধরে রাখতে সক্ষম হলেও যথেষ্ট পরিমাণে জল কিন্তু পরিবহন করতে পারে না, অর্থাৎ এক জায়গা থেকে জল আর এক জায়গায় যেতে পারে না, তাকে কিন্তু অ্যাকুইক্লুইড বলে। ঠিক আছে, তো সেরকমই রয়েছে, যেমন সেল রয়েছে, কাদা পাথর রয়েছে, আমি একটু পরে বলবো। দেখো প্রবাহ, দুয়ে রয়েছে প্রবাহের মধ্যে রয়েছে কি দেখো অ্যাকুইফার জল প্রবাহযোগ্য, তার মানে অ্যাকুইফারের মধ্যে জল যেতে পারে। অ্যাকুইক্লুইডের জল রোধক হলেও যথেষ্ট পরিমাণে জল কিন্তু পরিবহন করতে পারে না। তিনে রয়েছে অবস্থান। দেখো অ্যাকুইফার কি বলতো, দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে অবস্থান করে। এই দেখো, ধরো এটি রয়েছে একটি প্রবেশ্য শিলা আর এখানে অপ্রবেশ্য শিলা, আর মনে করো এখানে একটি রয়েছে অপ্রবেশ্য শিলা। এই দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা অবস্থান করে, তার মানে অ্যাকুইফার অবস্থান করে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অ্যাকুইক্লুইড। প্রবেশ্য শিলার নিচে
প্রবেশ্য শিলা স্তরের নিচে বেষ্টন করে অবস্থান করে। তার মানে দেখো এই যে প্রবেশ্য শিলা রয়েছে, এই প্রবেশ্য শিলার নিচে নিচে ঠিক আছে কি করবে, তোমার এই অ্যাকুইকুলিট অবস্থান করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে, চারে বলা হয়েছে কি দেখো প্রকৃতি। অ্যাকুইফার, অ্যাকুইফার সছিদ্র এবং প্রবেশ্য। আমরা জানি অ্যাকুইকুলিট সছিদ্র তবে প্রবেশ্য নয়। বোঝা গেল? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম উদাহরণ দেখো, অ্যাকুইফারের উদাহরণ বালি, পলি, চুনাপাথর, তারপর রয়েছে ডলোমাইট, এগুলো অ্যাকুইফারের উদাহরণ। আর অ্যাকুইকুলিটের উদাহরণ কাদা, সেল, এগুলো। কার্যকারিতা 5 বলা হয়েছে অ্যাকুইফার ভূমজলের প্রবাহ ঘটায়। মানে আমরা ভূগর্ভে যে জল পাই সেই ভূমজলের প্রবাহ ঘটায় কিন্তু অ্যাকুইফার। অ্যাকুইকুলিট কিন্তু কোন রকম ভূমজলের প্রবাহ ঘটাতে সক্ষম নয়। এরপরে প্রাপ্যতা, অ্যাকুইফার দেখো, অ্যাকুইফার থেকে নলকূপের জল আমরা কিন্তু অ্যাকুইফার থেকে পেয়ে থাকি। তার মানে নলকূপের জল কিন্তু আমরা অ্যাকুইফার থেকে পেয়ে থাকি, আর অ্যাকুইকুলিট থেকে আমরা কোনো রকম নলকূপের জল পাই না। দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি শুধু ভূগোল নয়, পরিবেশ বিদ্যা নয়, দেখো পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ইতিহাস রয়েছে, এডুকেশন রয়েছে এবং অন্যান্য সাবজেক্টগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের উত্তর সহ আমি তোমাদের সম্মুখে কিন্তু উপস্থাপন করব। তবে আমার ভূগোল আর পরিবেশ বিদ্যার যেই সাজেশনগুলো এবং উত্তরগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো তোমরা রেগুলার পাচ্ছ, কিন্তু তোমরা পলিটিক্যাল সায়েন্স কিংবা হিস্ট্রি বা অন্যান্য রয়েছে এডুকেশন যেগুলো রয়েছে ঠিক আছে, সেই সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, এগুলো কিন্তু অন্যান্য শিক্ষকের দ্বারা সেই সাজেশনগুলো দেওয়া হবে। এবং পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এই সাবজেক্টগুলো কিন্তু আমি তোমাদের উত্তর সহ সাজেশন তো দিয়েছি, উত্তরগুলো আমি তোমাদের সামনে প্রোভাইড করব। আর আজকে দেখো আজকে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের। এরপরে রয়েছে দেখো তোমাদের আর রয়েছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, রিয়া উপকূল এবং ফিয়র্ড উপকূলের মধ্যে 4টি পার্থক্য। দেখো ডবল স্টার, ওকে। দেখো রিয়া উপকূল আমি দেখো বলে দিচ্ছি, দেখো নদীর উপত্যকা নিমজ্জনের ফলে যে উপকূল তৈরি হয় তাকে রিয়া উপকূল বলে। আর উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চল হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অবকাশের ক্ষয়কার্যের ফলে যে ইউ আকৃতির যে উপত্যকা তৈরি করে তাকে কিন্তু ফিয়র্ড উপকূল বলে। তো দেখে নিচ্ছি, সরি, দেখো অর্থ রিয়া উপকূল স্পেনীয় শব্দ রিয়া অর্থ নদী উপত্যকার নিমজ্জিত অংশ, প্রথমে বলেছিলাম। ফিয়র্ড নরওয়েজীয় শব্দ ফিয়র্ড। দেখো ফিয়র্ড অর্থ হলো দীর্ঘ সংকীর্ণ খাড়ি বা কোথাও রয়েছে ফিজোর্ড। দেখো ফিজোর্ড, ঠিক আছে, ফিজোর্ড রয়েছে কোথাও। তো এই নরওয়েজীয় শব্দ ফিয়র্ড শব্দের অর্থ কিন্তু দীর্ঘ এবং সংকীর্ণ খাড়ি। এরপরে রয়েছে দেখো দেখে নাও, রয়েছে তোমাদের 2 আকৃতি। আমি বলেছিলাম দেখো অনেকটা মানে রিয়া উপকূলের আকৃতি অনেকটা কিন্তু ফানেলের মতন। আর দেখো আর ফিয়র্ড উপকূলের আকৃতি অনেকটা ইউ অক্ষরের মতন। দেখো সৃষ্টির কারণ ভূ আলোড়নের ফলে নদী উপত্যকা নিমজ্জনের ফলে সৃষ্টি হয় বলেছিলাম। আর রয়েছে দেখো ভূ আলোড়নের ফলে হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে কিন্তু সৃষ্টি হয় বা অবকাশ ক্ষয়কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয় এই ফিয়র্ড উপকূল। গভীরতা রিয়া উপকূল দেখো স্থলভাগের চেয়ে সমুদ্রের দিকে গভীরতা বেশি। তার মানে রিয়া উপকূলের গভীরতা সমুদ্রের দিকে বেশি। আর দেখো আর ফিয়র্ড উপকূল সমুদ্র পৃষ্ঠের চেয়ে স্থলভাগের বা উপকূলের দিকে গভীরতা বেশি। তার মানে ফিয়র্ড উপকূল যে উপকূল রয়েছে, পার বা উপকূল, সেই উপকূলের দিকে গভীরতা বেশি কিন্তু সমুদ্রের দিকে গভীরতা কিন্তু কম। তার কারণ অসংখ্য কারণ রয়েছে। তার কারণ উপকূল থেকে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন অবঘর্ষের ফলে প্রচন্ড চাপে তলদেশ ক্ষয় করে, ঠিক আছে, তখন উপকূলের গভীরতা বেশি থাকে, কিন্তু সমুদ্রের দিকে আর ক্ষয় করতে পারে না। সমুদ্রের দিকে ওই হিমবাহ গলে যায়, এর ফলে সমুদ্র থেকে ক্ষয় করার ক্ষমতা থাকে না। তাই ফিয়র্ডের গভীরতা উপকূলের দিকে বা পাড়ের দিকে বা স্থলভাগের দিকে সব থেকে বেশি। 5 ভূমিরূপ রিয়া উপকূলের স্পারগুলি অন্তরীণ এবং বলা হয়েছে উপত্যকাগুলি সংকীর্ণ খাড়িতে পরিণত হয়। দেখো রিয়া উপকূলের স্পারগুলি দেখো অন্তরীণ এবং উপত্যকাগুলোর সংকীর্ণ খাড়িতে কিন্তু পরিণত হয়, সরু সংকীর্ণ খাড়িতে পরিণত হয়। আর ফিয়র্ড উপকূলে দেখো নুড়ি, পলি, বালি, কাঁকর এগুলো সমুদ্রের দিকে জমা হয়ে, স্থলভাগের দিকে নয় সমুদ্রের দিকে জমা হয়ে কিন্তু ছোট ছোট দ্বীপ তৈরি করে, ওকে, যাকে অন্তরীপ বলা হয়, ওকে। এরপরে রয়েছে দেখো
ছয়ে বলা হয়েছে রিয়া উপকূল আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল, ভারতের পশ্চিম উপকূল, এগুলো কিন্তু রিয়া উপকূলের উদাহরণ। আর ফিয়র্ড উপকূল নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের উপকূল কিন্তু ফিয়র্ড উপকূলের উদাহরণ। বোঝা গেল? এরপরে রয়েছে তোমাদের রয়েছে 3-এ সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি? 2 মার্কসের। দেখো, সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য 2 নম্বরে দেখ, 3 নম্বরে দেখ আর 4 নম্বরে দেখ। আমি তোমাদের কিন্তু 6-7টি 5টি কিন্তু পার্থক্য লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। দেখো সংজ্ঞা কি আছে, দেখো সম্মুখ তটভূমি, দেখো এটি কিন্তু তোমরা চিত্র ছাড়া কিন্তু বুঝবে না, তোমরা মুখস্থ করলে কিন্তু বুঝবে না। সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমি। সম্মুখ তটভূমি কাকে বলে দেখে নাও। সমুদ্রের জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে সম্মুখ তটভূমি বলে। তার মানে সমুদ্রের জলের এই যে নিম্নসীমা দেখতে পাচ্ছ, এটা নিম্নসীমা। সমুদ্রের জলের নিম্নসীমা থেকে সমুদ্রের জলের এই দেখো ঊর্ধ্বসীমা, এই সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশকে বলা হয় সম্মুখ তটভূমি। দেখে নাও। ওকে, পশ্চাৎ তটভূমি কাকে বলে দেখে নাও। সমুদ্রের জলের ঊর্ধ্বসীমা থেকে ভৃগু বা পাদদেশ পর্যন্ত অংশকে বলা হয় পশ্চাৎ তটভূমি। আমি চিত্র দেখেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে একদম উপকূল বা পার পর্যন্ত, ঠিক আছে, এই উপকূল, ঠিক আছে, উপকূল বা পার পর্যন্ত, ঠিক আছে, উপকূল বা পার পর্যন্ত, অর্থাৎ সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল বা পার পর্যন্ত অংশকে বলা হয় পশ্চাৎ তটভূমি। এই দেখো পশ্চাৎ তটভূমি, আমার মাথার উপরে ফলো করো, পশ্চাৎ তটভূমি। বোঝা গেল? এরপরে ফলো করো, দেখো 2 বিস্তৃতি। সমুদ্র জলের নিম্নসীমা থেকে সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত। তার মানে সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত, 2টি পার্থক্য পেলাম। এরপরে রয়েছে দেখো সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল বা পার পর্যন্ত বিস্তৃত। সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূল বা পার পর্যন্ত কিন্তু বিস্তৃত, এখানে কিন্তু বিস্তৃত কথা বলা হয়েছে। প্রকৃতি 3-এ বলেছে প্রকৃতি। দেখো, এটি তটভূমির সামনের দিকের অংশ, মানে সম্মুখ তটভূমি সমুদ্রের সামনের দিকে অংশ। দেখো, এটি কিন্তু সমুদ্রের সামনের দিকের অংশ। ওকে, আর এটি কিন্তু সমুদ্রের পশ্চাৎ দিকে বা পেছন দিকের অংশ বা উপকূলের দিকে অবস্থিত করেছে। এই দেখো, তটভূমির পেছন দিকে বা পশ্চাৎ দিকে অবস্থান করে। উন্মুক্ততা, ভাটার সময় উন্মুক্ত হয়। দেখো, এই যে আমি বললাম, এই যে সম্মুখ তটভূমি, এটি কিন্তু ভাটার সময় উন্মুক্ত হয়। আর পশ্চাৎ তটভূমি বেশিরভাগ সময় উন্মুক্ত থাকে, তবে জোয়ারের সময় কিংবা ঝটিকা তরঙ্গের সময় কিন্তু কখনো কখনো জল এই পশ্চাৎ তটভূমির উপরে উঠে আসে। এরপরে রয়েছে দেখো 5-এ প্লাবনের মাত্রা। সম্মুখ তটভূমি প্রায় অধিকাংশ ঝটিকা তরঙ্গের দ্বারা জোয়ারের সময় প্লাবিত হয়। দেখো, তবে এই সম্মুখ তটভূমি বেশিরভাগ সময় ঝটিকা তরঙ্গের দ্বারা, মানে যখন ঝড় হয় বা প্রবল জোয়ার হয়, তখন কিন্তু এই সম্মুখ তটভূমি ডুবে যায়, প্লাবিত হয়। আর দেখো, পশ্চাৎ তটভূমি ঝটিকা তরঙ্গের দ্বারা এটি কম প্লাবিত হয়। এই যে পশ্চাৎ তটভূমি রয়েছে, এই পশ্চাৎ তটভূমি ঝটিকা তরঙ্গের সময় প্লাবিত হয়, তবে খুব কম প্লাবিত হয়। সম্মুখ তটভূমিতে বেশি হয়, পশ্চাৎ তটভূমিতে খুব কম হয়, রেয়ার হয়। এরপরে রয়েছে তোমাদের অবস্থান। দেখো, এটি পশ্চাৎ তটভূমি এবং পুরোদেশীয় তটভূমির মাঝখানে। তার মানে দেখো, এখানে রয়েছে দেখো পশ্চাৎ তটভূমি, এখানে রয়েছে দেখো পশ্চাৎ তটভূমি, আর এখানে রয়েছে দেখো কি তটভূমি, পুরোদেশীয় তটভূমি। দেখো, পুরোদেশীয় তটভূমি। তো এই পুরোদেশীয় তটভূমি আর পশ্চাৎ তটভূমির মাঝখানে কে রয়েছে? মাঝখানে কিন্তু রয়েছে সম্মুখ তটভূমি। ঠিক আছে, সম্মুখ তটভূমি। তার মানে বোঝা গেল অবস্থান। দেখো, অবস্থান, তার মানে সম্মুখ তটভূমি পুরোদেশীয় তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মাঝখানে অবস্থান করে। আর পশ্চাৎ তটভূমি কোথায় অবস্থান করে? পশ্চাৎ তটভূমি, দেখো, পশ্চাৎ তটভূমি বলা হয়েছে এটি ভৃগুর সামনের দিকে অবস্থান করে। তার মানে আমরা জানি ভৃগু কাকে বলে।
সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যে খাড়া ঢাল বিশিষ্ট ভূভাগ রয়েছে তাকে ভৃগু বলে। এই ভৃগুর সামনের দিকে দেখো, এই দিকটি, এই যে ভৃগুর সামনের দিকে এই যে পশ্চাৎ তটভূমির অবস্থান, বোঝা গেল? চিত্র সহকারে কিন্তু পড়বে, আর পরীক্ষার সময় কিন্তু চিত্র অবশ্যই দেবে, চিত্র প্র্যাকটিস করবে। এরপরে রয়েছে দেখো আরোহণ কাকে বলে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আরোহণ, দেখো আমি বলবো আরোহণ কাকে বলে, একবার শুনে নেবে। আরোহণ, দেখো বাহ্যিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা নুড়ি, পলি, বালি, কাকড় এগুলো কোনো নিচু জায়গায় জমা হয়ে ওই নিচু জায়গা যখন ভরাট হয়ে যাবে, ওই ভরাট হয়ে সমতল হয়ে যাবে বা উঁচু হয়ে যাবে, তখন তাকে কিন্তু বলা হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। বোঝা গেল? কোনো নিচু জায়গা, এই যে কোনো নিচু জায়গা, এই যে কোনো নিচু জায়গা, পার্শ্ববর্তী পার্শ্ববর্তী উঁচু অঞ্চল থেকে ক্ষয় পেয়ে নুড়ি, পলি, বালি, কাকড় এই সমস্ত জায়গা যখন কি করবে, ভরাট হয়ে যাবে, তখন তাকে কিন্তু আরোহণ বলে, তখন থেকে আরোহণ বলে। আর যে প্রক্রিয়া দ্বারা এটি ভরাট হয়ে যায় তখন থেকে আরোহণ প্রক্রিয়া বলে। ওকে, এই আরোহণ প্রক্রিয়ার উদাহরণ রয়েছে, দেখো পৃথিবীর সমস্ত ধরনের সঞ্চয় হলো আরোহণের উদাহরণ। সমস্ত ধরনের সঞ্চয়, বালুর চর বলো, দ্বীপ বলো, প্লাবনভূমি বলো, স্বাভাবিক বাদ বলো, পরিগঠিত শঙ্কু বলো, স্টালাকটাইট, স্টালাগমাইট যা বলো না কেন, পৃথিবীর সম্পূর্ণ সঞ্চয় হলো আরোহণের উদাহরণ। নগ্নিভবন, ডবল স্টার, এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, ডেনুটেশন বা নগ্নিভবন। দেখো আমরা জানি আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত কাজের ফলে শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায় একে নগ্নিভবন বলে। ঠিক আছে, ধরো নগ্নিভবন, এই যে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছ, এই যে উপরের শিলা রয়েছে, এই উপরের শিলা উপরের শিলা আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা, ঠিক আছে, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা কি করবে, এই উপরের শিলাটি ক্ষয় পেয়ে কি করে বলতো, উন্মুক্ত হয়ে যাবে। তখন নিচের শিলাস্তর, ভূগর্ভের নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে যাবে, দেখা যাবে, তখন তাকে বলা হয় কিন্তু নগ্নিভবন। ওকে, তো এইভাবে তোমাদের কিন্তু নগ্নিভবন বুঝতে হবে। আর নগ্নিভবনে দেখো সূত্র দিয়েছি, বিচ্ছুন্নি ভবন আর ক্ষয়ীভবনের সম্মিলিত ফল হলো নগ্নিভবন। পর্যায়ন, দেখো পর্যায়ন, এই প্রশ্নটি কিন্তু গতবার দিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পর্যায়নটা একবার দেখে যাবে, শর্ট কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, পর্যায়ন শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে চেম্বারলিন সলিসবেরি, প্রথম কিন্তু এই কিন্তু পর্যায়ন কথাটি ব্যবহার করে। কোথাও কিন্তু জিকে গিলবার্ট রয়েছে। গিজার কাকে বলে, দেখো গিজার কাকে বলে, গিজার আইরিশ শব্দ, গিজার শব্দের অর্থ কিন্তু গর্জন করা। আইরিশ শব্দ গিজার কথার অর্থ গর্জন করা। গিজার বা গাইজার এক প্রকার পর্যাবৃত্ত উষ্ণ প্রস্রবণ। পর্যাবৃত্ত কথার মানে হলো গিজার বা গাইজার, ঠিক আছে, একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভূগর্ভের উষ্ণ জল বা বাষ্প ফোয়ারার আকারে বাইরে বেরিয়ে আসে বা উৎক্ষিপ্ত হয়, তখন তাকে গিজার বা গাইজার বলে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল গিজার হলো একটি বিখ্যাত গিজারের উদাহরণ। দেখো 50 মিনিট পর বা 40 মিনিট বা 50 মিনিট পর, ঠিক আছে, 50 থেকে 60 মিটার উপরে এই ধরনের গিজারের জল উপরে ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অ্যাকুইফার কাকে বলে। দেখো অ্যাকুইফার কাকে বলে, দেখো আমি প্রথমেই বলেছিলাম সংজ্ঞার ক্ষেত্রে মনে করে দেখো, ঠিক আছে, অ্যাকুইফার কিন্তু আমি বলেছি। এরপরে রয়েছে তোমাদের নয়ে বলা হয়েছে প্রবল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ কি। দেখো সমুদ্রের মধ্যে যে কীট থাকে, প্রবাল থাকে, সেই প্রবাল চুনাপাথর দ্বারা গঠিত থাকে। দেখো সেই প্রবাল বা প্রবাল কীট সমুদ্রের সব জায়গায় গড়ে উঠতে পারে না, নদীর মধ্যে গড়ে উঠতে পারে না, পুকুরের মধ্যে গড়ে উঠতে পারে না। সমুদ্রের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে কিন্তু প্রবল প্রাচীর গড়ে ওঠে। সেই দেখো ভৌগোলিক পরিবেশ গড়ে ওঠার ক্ষেত্রে আমি দুটি কারণ দিয়েছি। উষ্ণতা, প্রবল প্রাচীর ক্রান্তীয় উষ্ণতা যেখানে 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেখানে কিন্তু প্রবল জন্মানোর আদর্শ পরিবেশ, উষ্ণতা কিন্তু থাকবে 18 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। পলিমুক্ত, প্রবল জন্মানোর ক্ষেত্রে স্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ জল থাকতে হবে, অপরিষ্কার জল থাকলে চলবে না, অস্বচ্ছ জল থাকলে চলবে না। অক্সিজেন যুক্ত পলিমুক্ত অক্সিজেন যুক্ত কিন্তু পলিযুক্ত, হ্যাঁ ঠিক আছে, পলিযুক্ত কথার মানে হলো জলে কিন্তু
জলে কিন্তু পলি মুক্ত থাকতে হবে, জলে কিন্তু পলি থাকলে চলবে না। জলে কিন্তু অক্সিজেন যুক্ত থাকতে হবে, সেই অক্সিজেন যুক্ত পলি মুক্ত জলে কিন্তু প্রবাল ভালো জন্মায়। একটি নির্দিষ্ট গভীরতা আছে, একটি নির্দিষ্ট অক্ষাংশ বরাবর এই প্রবাল গড়ে ওঠে, এগুলো কিন্তু রয়েছে। তো আমি 2 মার্কসের মতো কিন্তু তোমাদের লিখিয়েছি। এরপরে রয়েছে তোমাদের টম্বলো। দেখো টম্বলো কোশ্চেনটি কিন্তু 2024 সালে দিয়েছে, তাও তোমরা একবার এমসিকিউর জন্য এমসিকিউর ক্ষেত্রে একবার দেখে যেও। ফ্রিয়েটিক স্তর কাকে বলে? 1 নম্বরের ক্ষেত্রে এটি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভূ অভ্যন্তরে মৃত্তিকা ও প্রবেশ্য শিলার যে অংশে জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে ফ্রিয়েটিক স্তর বলে। দেখো ভূ অভ্যন্তরে, আমাদের ভূগর্ভে কিংবা ভূ অভ্যন্তরে যে মৃত্তিকা রয়েছে কিংবা প্রবেশ্য শিলা রয়েছে, যেখানে যেখানে এই ধরনের মৃত্তিকা বা প্রবেশ্য শিলা স্তরে জল দ্বারা সম্পৃক্ত থাকে, ভেজা থাকে, তাকে কিন্তু বলা হয় ফ্রিয়েটিক স্তর। বোঝা গেল? তো এগুলো কিন্তু ছিল তোমাদের কিন্তু একদম একদম মাথায় রাখবে। অবশ্যই প্রথম অধ্যায়ের মধ্যে এগুলো তো তোমাদের রয়েছে 2 নম্বরে, 3 নম্বরের এবং 4 নম্বরের কোশ্চেন দিয়েছি। আর 5 নম্বরের কোশ্চেনটি কিন্তু আমি দিয়েছি, তোমরা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। আর কেউ যদি পিডিএফ নিতে চাও, অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা, পিডিএফ নিতে গেলে তোমরা টোটাল পেয়ে যাবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর এই পিডিএফ নিতে গেলে তোমাদের 165 কিন্তু পেমেন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই পিডিএফ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই তোমরা কিন্তু সেকেন্ড যে অধ্যায় রয়েছে, সেই সেকেন্ড অধ্যায় তোমরা পেয়ে যাবে। অবশ্যই ক্ষয়চক্র। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবে, তবে আমি তোমাদের সমস্যাগুলো আমি বুঝতে পারবো। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মূল্যবান কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আর অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই বেস্ট অফ লাক তোমাদের 2025 এর জন্য। থ্যাংক ইউ।